আজকে আমরা সকাল 9টার ক্লাসে আলোচনা করছি 24শে আগস্টের অল শিফটের কোশ্চেন পেপার, যেখানে আমরা শুধুমাত্র জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপারটাই আলোচনা করব। তো সকলকে বলবো ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি, এবং তোমরা আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। তাহলে শুরু করা যাক আজকের এই অ্যানালিসিস ক্লাস। তো 24শে আগস্টের ফার্স্ট শিফটে যে কোশ্চেন এসেছিল তার মধ্যে থেকে দেখো একটা কোশ্চেন, এইরকম কোশ্চেন এসেছে, উত্তল দর্পণের বিবর্ধন হবে কোনটি? তো এই বিবর্ধন সম্বন্ধে দেখো গতকালই ক্লাস করিয়ে দিয়েছি, তো সেখান থেকে আশা করছি তোমরা অনেকেই পড়ে নিয়েছো, যারা তারা এগুলো খুব সহজেই করতে পারবে। তো তোমরা সকলে একটু ওই ক্লাসগুলো ফলো করো, যে সায়েন্স ধামাকা ক্লাস, সেখানে আমি এই মুহূর্তে পরীক্ষায় যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকের উপর থেকে কোশ্চেন আসছে সেই অংশগুলোই আলোচনা করছি। তো উত্তল দর্পণের বিবর্ধন কত হবে? তোমাদের শিখিয়েছি যে উত্তল দর্পণের বিবর্ধন সবসময় কি হয়, ছোট প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আকারে বস্তুর তুলনায় ছোট হয়। তাহলে ছোট যদি হয় তাহলে সেই মানটা কি হবে? আমরা কি জানি, বিবর্ধন এম সেটা ইজিক্যাল টু কি হয়, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। তাহলে ইমেজ যদি ছোট হয়ে যায় তাহলে ভগ্নাংশের ওপরের মানটা ছোট, নিচের মানটা যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশের মান কি হয়, একের চেয়ে ছোট হয়। সেই জন্য ম্যাগনিফিকেশন এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, একের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার করাতে পেরেছি? নেক্সট দেখো কোশ্চেন এসছে, বলেছে এই নিম্নলিখিত আর কি স্তম্ভ মেলাও দিয়েছিল, একদিকে জীবের নাম দিয়েছে, আরেকদিকে তাদের প্রজনন পদ্ধতিগুলো দিয়েছে। তো এখানে দেখো প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামের যে প্রজনন পদ্ধতি সেটা কি? প্লাজমোডিয়াম হচ্ছে বহু বিভাজনের মাধ্যমে সে তার প্রজনন সম্পন্ন করে। ইস্ট যেটা করে সেটা হচ্ছে স্পোর বা রেণু উৎপাদনের মাধ্যমে। প্যারামিসিয়াম সে যেটা করে দ্বিবিভাজনের মাধ্যমে, আর হাইডিয়া করে সে করে কোর্সিকার মাধ্যমে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, A4, B1, C2 অ্যান্ড D3, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেন এসেছে, একটি উত্তল লেন্স কখন প্রতিবিম্ব সৎ, উল্টো এবং ছোট হবে? তাহলে একটি উত্তল লেন্সে কখন প্রতিবিম্ব সৎ, উল্টো এবং ছোট হবে? তাহলে এটা মনে রাখবে যে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব থেকে বেশি দূরে যদি আমরা কোনো বস্তুকে রাখি, তাহলে সেই উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে কোনো বস্তুকে রাখলে সেই বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা সৎ হবে, উল্টো হবে এবং বস্তুর তুলনায় আকারে ছোট হবে। তাহলে 2f এর থেকে বেশি দূরত্বে রাখতে হবে। নেক্সট বলছে, নিম্নের কোন প্রশমন বিক্রিয়ায় লিথিয়াম সালফেট এবং জল উৎপন্ন হয়? তাহলে লিথিয়াম সালফেট এবং জল উৎপন্ন হয়, তাহলে লিথিয়াম সালফেট কি? অবশ্যই সেটা হচ্ছে একটা লবণ, আর জল উৎপন্ন হচ্ছে তাহলে নিশ্চয়ই অ্যাসিড এবং বেসের মধ্যে বিক্রিয়া হতে হবে। তাহলে সালফেট থাকে কিসের মধ্যে? আমরা জানি সালফিউরিক অ্যাসিড, অপশনে দেওয়া ছিল H2SO4, তার মধ্যে সালফেট থাকছে, প্লাস তার সঙ্গে লিথিয়াম হাইড্রোক্সাইড LiOH, এই লিথিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এদের মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে পরে উৎপন্ন হচ্ছে লিথিয়াম সালফেট এবং তার সঙ্গে জল, এই ধরনের একটা বিক্রিয়া সম্পন্ন হবে। তো আমরা নাম দেখে বুঝতে পারছি যে জল উৎপাদনের জন্য H আর OH দরকার। তাহলে H কোথা থেকে পাবো? সালফিউরিক অ্যাসিড থেকে H আসবে, আর OH টা আসবে লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে, তাই H2O। আর লিথিয়াম সালফেটের লিথিয়ামটা কোথা থেকে আসছে? লিথিয়াম হাইড্রোক্সাইডের থেকে লিথিয়াম, আর সালফিউরিক অ্যাসিডের থেকে আসছে সালফেট। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন দেখো এসেছে, বলছে এ এবং বি দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, যদি বাল্ব দুটির রোধের অনুপাত 1:3 হয় তাহলে বাল্ব দুটিতে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? আমরা হিটিং এফেক্টের যে ফর্মুলাটা জানি সেটা H = I²RT। এখানে দুটো বাল্ব দিয়েছে, তাদের রোধের অনুপাতটা বলে দিয়েছে, তাদের তড়িৎ প্রবাহ সেম আছে, টাইমও সেম আছে, তাহলে তাদের হিটিং এর অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যদি সবগুলোই সমান থাকে তাহলে I² সবার ক্ষেত্রে সমান, R1T লিখলাম একটা বাল্বের জন্য, A লিখলাম, ঠিক আছে, A দিয়েছে যেহেতু, আর বি বাল্বের জন্য লিখলাম RBT, ঠিক আছে। এদের যেটা অনুপাত সেটাই তো হচ্ছে হিটিং এর অনুপাত, ঠিক, এটা আমরা লিখতে পারি এই সমীকরণ অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী এটা আমরা লিখতে পারি ইকুয়েশনটা। এবার I² দুটো ক্ষেত্রেই সমান, T দুটো ক্ষেত্রেই সমান, তাহলে আসছে কি RA ডিভাইডেড বাই কি RB আসছে।
তাহলে সেখান থেকে আর এ বাই আর বির অনুপাত কত 1:3 আছে, তাহলে এইচ এ ঠিক আছে ইস টু এইচ বি এর অনুপাতটা কত হয়ে যাবে 1:3 হয়ে যাবে। দ্যাটস ক্লিয়ার। তা এছাড়াও তোমরা এটাকে সহজে যদি করতে চাও, আমরা জানি কি হিট ইজ ইকাল টু প্রপোর্শনালি কি হয় রেজিস্ট্যান্স হয়, তাহলে রেজিস্ট্যান্সের অনুপাত যা হবে হিটের অনুপাতটাও তাই হবে, অর্থাৎ যদি 1:3 থাকে তাহলে এটা 1:3 হবে। ক্লিয়ার, দুভাবেই করতে পারি আমরা। নেক্সট আমরা চলে গেলাম পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে একটি পরিবাহী তারের রোধ 2 ওহম এবং তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 2.5 মিলি অ্যাম্পিয়ার। এখানে আমি বলবো মিলি অ্যাম্পিয়ার কথাটাকে খুব হাইলাইট করে দিলাম হয়, তবে বিভব পার্থক্য কত হবে, কারণ মিলি অ্যাম্পিয়ারে দিয়েছে, আমরা সাধারণত ইন জেনারেল অ্যাম্পিয়ারে বের করে থাকি, তাই জন্য এটাকে হাইলাইট করা হলো। তো এখানে ওহমের সূত্র লাগিয়ে দেবো ভি ইজ ইকাল টু আই আর। তাহলে ভি এর মান কত, ভি এর মান আমাদের বের করতে হবে। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে আমাদের যদি অ্যাম্পিয়ারে যেতে হয়, তাহলে আমরা যেটা করব 2.5 সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা এখন অ্যাম্পিয়ারে চলে গেল, কিন্তু তার সঙ্গে 2 ওহম রোধ আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 1000 এত এত কি ভোল্ট আসছে। তাহলে এটাকে আমরা যদি লিখি, এটাকে যদি আমরা লিখি, এটা আমাদের আসছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 মিলি ভোল্ট, কারণ মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে। তাহলে অপশানে যদি এরকম দেওয়া থাকতো যে 0.05 এত ভোল্ট দেওয়া থাকলে এটা কারেক্ট অ্যান্সার হতো, অথবা এই ওপরের এটা কারেক্ট অ্যান্সার, যেটা দেওয়া থাকবে সেই সাপেক্ষে উত্তর হবে। নেক্সট বলছে তড়িৎচুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন। তো তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা আবিষ্কার করছেন মাইকেল ফ্যারাডে। বক্সাইট কোনটির সঙ্গে সম্পর্কিত, তাহলে বক্সাইট হচ্ছে কি, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, তাহলে বক্সাইট অ্যালুমিনিয়ামের সঙ্গে সম্পর্কিত। নেক্সট বলছে কেন মাইটোকন্ড্রিয়াকে আজব কোষ অঙ্গাণু বলা হয় বা স্ট্রেঞ্জার অর্গানেল বলা হয় বা আজব কোষ অঙ্গাণু বলা হয়, তার কারণ আমরা জানি যে ডিএনএ এটা কোষের কোথায় উপস্থিত থাকে, ডিএনএ উপস্থিত থাকে একটা কোষের ভিতর, নিউক্লিয়াসের ভিতর আমাদের ডিএনএ উপস্থিত থাকে নিউক্লিয়াসের ভিতর, কিন্তু আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে কোষের ভিতর, সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরেও আমরা কিন্তু ডিএনএ দেখতে পাই। এটা 1 নম্বর কারণ। আর অন্য কোষ অঙ্গাণুর ছাড়া মধ্যে একমাত্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা ডিএনএ লক্ষ্য করি। এছাড়া এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে। এই দুটো কারণের জন্য মাইটোকন্ড্রিয়া অন্য কোষ অঙ্গাণুর তুলনায় আলাদা হয়, তাই জন্য একে বলা হয় স্ট্রেঞ্জার অর্গানেল বা আজব কোষ অঙ্গাণু। নেক্সট বলছে ব্লিচিং পাউডার প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়। 17 তারিখে প্রশ্ন এসেছিল, আবার 24 তারিখে রিপিট, তাহলে এক্ষেত্রে অবশ্যই সেটা হয়ে যাবে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। যারা ডিটেলসে জানতে চাও ইকুয়েশন সহ, তারা 17 তারিখের ক্লাসটা দেখে নাও। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে, কোনটির সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে লবণ এবং জল পাওয়া যাবে। তাহলে সালফিউরিক অ্যাসিড ওটা একটা অ্যাসিডের কথা বলছে, তাহলে অ্যাসিডের সঙ্গে যদি ক্ষারের বিক্রিয়া হয় তাহলে লবণ ও জল উৎপন্ন হবে, তো এক্ষেত্রে ক্ষারের বিক্রিয়া হবে, বা ক্ষার হিসাবে যদি অপশানে কিছু দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে। ক্ষারের মধ্যে যদি এরকম থাকতে পারতো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারতো, সেটাও কোনো ফ্যাক্টর নয়, KOH এগুলো থাকতে পারতো, ঠিক আছে, এরকম ভাবে কিছু একটা অপশন দেওয়া ছিল, তো আমি শুধু লিখে দিলাম ক্ষারের সঙ্গে বিক্রিয়া। নেক্সট বলছে আমাদের উদ্ভিদ কোথায় তার দেহের বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখে। এটা 23 আগস্টের শিফটেও এই কোশ্চেনটা জানতে চেয়েছিল। তাহলে উদ্ভিদ কোথায় তার দেহের বর্জ্য পদার্থ সঞ্চয় রাখে, তাহলে 1 নম্বর হচ্ছে তার কোষ গহ্বর রয়েছে তার মধ্যে সঞ্চয় করে। দ্বিতীয়ত যে জায়গায় সঞ্চয় করে সেটা হচ্ছে পুরনো পাতা, পুরনো পাতা অর্থাৎ যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, সেই পাতার মধ্যে কি অ্যাকচুয়ালি উদ্ভিদের বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে, পত্র মোচনের মাধ্যমে উদ্ভিদ কি করছে সেই বর্জ্য পদার্থ ত্যাগ করছে। তাহলে পুরনো পাতা এবং কোষ গহ্বর এই দুটো জায়গায় কিন্তু উদ্ভিদ তার বর্জ্য পদার্থ সঞ্চয় করে। নেক্সট বলছে মেন্ডেলিভ পর্যায় সারণীতে মৌলগুলিকে ড্যাশ ও ড্যাশ ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছিলেন। তাহলে মেন্ডেলিভ তার পর্যায় সারণী যে সমস্ত মৌলগুলোর যে ধর্ম আলোচনা করছিলেন, অর্থাৎ রাসায়নিক ধর্মগুলো আলোচনা করার ক্ষেত্রে তিনি সেই সমস্ত মৌলগুলোর অক্সাইডের ধর্ম আলোচনা করেছেন, অর্থাৎ কোনো ধরুন সোডিয়াম অক্সাইড
বা সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড, লিথিয়ামের অক্সাইড, এদের অক্সাইড গুলো নিয়ে তাদের কেমিক্যাল প্রপার্টি দেখলেন প্রত্যেকের ধর্ম এক, তাহলে এদেরকে এক গ্রুপে রেখে দাও। হাইড্রাইড নিয়ে দেখলেন যে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, তাদের ধর্মগুলো একই রকম আসছে, তাহলে এদেরকে এক শ্রেণীতে রেখে দাও। অর্থাৎ মৌলগুলোকে ড্যাশ ও ড্যাশের ধর্মের ভিত্তিতে শ্রেণী বিভাগ করেছিলেন, তাহলে সেটা মনে রাখবে, অক্সাইড এবং হাইড্রাইডের ধর্মের ভিত্তিতে শ্রেণী বিভাগ করেছিলেন। নিম্নের কোনটি বেঞ্জিনের সঠিক গঠন বলে অনেকগুলো গঠন দেওয়া ছিল, তা বেঞ্জিনের সঠিক গঠন যেটা হবে সেটা মনে করো এইখানে একটা বন্ড, অল্টারনেটিভ ডবল বন্ড যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে বেঞ্জিনের একটা C6H6 হচ্ছে বেঞ্জিনের সংকেত। সেটাকে যদি আমরা স্ট্রাকচারে লিখি, যেহেতু বেঞ্জিন একটা সাইক্লিক যৌগ, সেটাকে এইভাবে লিখতে পারি। এবং বেঞ্জিনে মনে রাখবে অল্টারনেটিভ ডবল বন্ড হয়, অল্টারনেটিভ মানে এখানে দেখো ডবল বন্ড যদি হয় তাহলে এটাই হবে, ঠিক আছে, এটাই ডবল বন্ড হলে ঠিক একটা বাদ দিয়ে পরেরটাই অল্টারনেটিভ ডবল বন্ড হবে। অর্থাৎ আমরা বেঞ্জিনকে অল্টারনেটিভ ডবল বন্ড দেখতে পাবো, ঠিক আছে, মানে এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা অল্টারনেটিভ। একই রকম ভাবে আমরা আরো একটা গঠন আঁকতে পারি বেঞ্জিনের, সেটা মনে করো এটা, এখানে 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 এই দুটো গঠনই কিন্তু পরস্পর অল্টারনেট করতে পারে। এবং আরো একরকম ভাবে আমরা বেঞ্জিনকে রিপ্রেজেন্ট করে থাকি, সেটা হচ্ছে এইভাবে একে মাঝখানে একটা গোল দিয়ে। ক্লিয়ার? তো এখন পরীক্ষার সময় যেটা দেয়া ছিল সেই হিসাবে আমাদের সঠিক উত্তর হবে। হয়তো পরীক্ষার সময় একটা বেঞ্জিন বলে এরকম ভাবে একটা 6 মেম্বার রিং দেয়া ছিল, হয়তো বা এরকম ভাবে দেয়া ছিল CH3, CH2, 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 ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, CH3 এইভাবেও দেওয়া ছিল। কারণ কিভাবে দেওয়া ছিল আমি জানি না, যেভাবে দেওয়া থাকুক তাহলে বেঞ্জিনের সঠিক গঠন হবে একটা রিং, তার মধ্যে অল্টারনেটিভ ডবল বন্ড। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে কোন প্রাণীদের কেন প্রাণীদের অপেক্ষায় উদ্ভিদ কম শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ প্রাণীদের তুলনায় উদ্ভিদের দৈনন্দিন শক্তির চাহিদা কম হয়। তার কারণ হচ্ছে আমরা যে হাঁটাচলা করি, আমাদের যে গমন হয়, এর জন্য আমাদের শক্তির ক্ষয় হয়। কিন্তু উদ্ভিদ যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই কারণের জন্য উদ্ভিদের চলাফেরার জন্য কোনো শক্তির ক্ষয় করতে হচ্ছে না, এই কারণের জন্য উদ্ভিদের কম পরিমাণ শক্তি ক্ষয় হয়। তাই জন্যে উদ্ভিদের এক জায়গায় স্থির থাকার কারণে প্রাণী অপেক্ষায় উদ্ভিদের শক্তির প্রয়োজন কম হয়। বলছে যখন একটি আলোকরশ্মি বায়ু থেকে কাচের মধ্যে যায় তখন নিচের কোন ঘটনাটি ঘটবে, অর্থাৎ বায়ু থেকে কাচ, অর্থাৎ লঘু মাধ্যম থেকে কিসে আসছে, কঠিন মাধ্যমে আসছে। তাহলে নিচেরটা আমরা গ্লাস নিলাম আর ওপরেরটাকে আমরা এয়ার মিডিয়াম নিলাম, ঠিক আছে, এটা আমাদের অভিলম্বটাকে এঁকে দিলাম এখান দিয়ে। এবার মনে করো একটা আলোকরশ্মি এইভাবে এসে গেল, এবার কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি গেলে সে কি করে, সে সব সময়ের জন্য কি হয়, অবিলম্বের দিকে বেঁকে যায়, তাই তো, অবিলম্বের দিকে বেঁকে প্রবাস করবে। তাহলে দেখো এই আলোকরশ্মি এলো, এসে অবিলম্বের দিকে বেঁকে গেল, এর যাওয়ার কথা ছিল এই পথ বরাবর। এবার বলছে আপাতন কোণ, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। এখানে স্টেটমেন্ট বেসিক একটা কোশ্চেন দেওয়া ছিল, ওখানে হয়তো কোনো জায়গায় বলা ছিল যে আই ইজ ইকাল টু আর হবে, বা আই ইজ গ্রেটার দেন আর হবে, আর ইজ গ্রেটার দেন আই হবে, ঠিক আছে, এইরকম ভাবে অপশন দেওয়া ছিল, কোনটা দেওয়া ছিল জানি না। তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আপাতন কোণ। দেখো আপাতন কোণ মানে হচ্ছে আই, এটা হচ্ছে আপাতন কোণ, আর প্রতিসরণ কোণ আর, তাহলে আপাতন কোণের মান আর প্রতিসরণ কোণের মান অপেক্ষায় কি হয়েছে, বড় হয়েছে, তাই আপাতন কোণের মান প্রতিসরণ কোণের থেকে বড় হবে, অর্থাৎ আই ইজ গ্রেটার দেন আর, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি, দেখো এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন দিয়েছিল, আমাদের হৃৎপিণ্ডের কোন অংশের চাপ যা সিস্টোলিক চাপ হিসাবে পরিমাপ করা হয়। তাহলে আমরা যে স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের দেহের যে প্রেসার পরিমাপ করি, তো এই স্পিগমোম্যানোমিটার যন্ত্রটা কোথায় লাগাই, তো আমাদের হাতের এই জায়গায় লাগানো হয়, তাই তো, এই যে ছবিতে দেখাও হাতের এই জায়গাটায় লাগানো হয় স্পিগমোম্যানোমিটার যন্ত্রটা। এখানে লাগানো হয় তার কারণ এখানে যে ধমনীতে আমরা চাপ পরিমাপ করি, সেই ধমনীটার নাম হচ্ছে ব্র্যাকিয়াল ধমনী, অর্থাৎ ব্র্যাকিয়াল ধমনী থেকেই আমরা আমাদের দেহের প্রেসার পরিমাপ করি। তো ব্র্যাকিয়াল ধমনী এ কিসের সঙ্গে যুক্ত, এ হচ্ছে এই ফুসফুসের এই যে মহাধমনী রয়েছে, এটাকে বলা হচ্ছে মহাধমনী। এই মহাধমনী যে রয়েছে, এই মহাধমনীর সঙ্গে হচ্ছে আমাদের ব্র্যাকিয়াল ধমনী কানেক্টেড। এবার এই মহাধমনী আমাদের হৃৎপিণ্ডের কোন অংশের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আমাদের বাম নিলয়, তার সঙ্গে যুক্ত, বাম নিলয়, ঠিক আছে, বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে, কারণ বাম নিলয় একমাত্র বিশুদ্ধ রক্ত পরিবহন করে, তাই তো।
তাহলে বাম নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? মহাধমনীতে, আর মহাধমনীর মাধ্যমে সেটা আমাদের সারা শরীরে যাচ্ছে, আর আমরা প্রেসার পরিমাপ করছি ব্র্যাকিয়াল ধমনীতে। এবার বোঝো সিস্টোল বা সংকোচী চাপ আর হচ্ছে প্রসারী চাপ, যেটাকে বলা হয় ডায়াস্টোল। তাহলে সংকোচন কখন হয়? যখন মনে করো আমাদের অলিন্দ যে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাম, এদিকটা বাম, বাম অলিন্দ। মনে করো বাম অলিন্দ যখন কি হচ্ছে, যখন বাম অলিন্দে রক্ত এসে পৌঁছচ্ছে, তখন কি হচ্ছে, বাম অলিন্দ বাম নিলয়কে একটা প্রেসার দিচ্ছে। যে প্রেসার দেওয়ার কারণে, যে প্রেসার দিচ্ছে সেই প্রেসার দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের এখান দিয়ে রক্ত চলে আসছে কোথায় না নিলয়ে আসছে। তা যখন বাম অলিন্দে প্রেসার বাড়ছে, তখন আমাদের নিলয়ের মধ্যে কি হচ্ছে, নিলয়টা প্রসারিত হচ্ছে। কারণ নিলয় প্রসারিত হবে তবেই তো এদিক থেকে চাপে রক্ত এপাশে প্রবেশ করবে, নালে তো নিশ্চয়ই হবে না। তাহলে যখন অলিন্দ চাপ প্রয়োগ করছে তখন নিলয় প্রসারিত হচ্ছে, যার ফলে নিলয়ে রক্ত এসে প্রবেশ করছে। তাই নিলয় যখন প্রসারিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে প্রসারী চাপ বা ডায়াস্টোলিক প্রেসার বা ডায়াস্টোল প্রেসার, যেটা হয় 80 mmHg। এবার নিলয়ে রক্ত আসলো, আসার ফলে নিলয় প্রসারিত হয়ে ফুলে রয়েছে। এইবার নিলয় কি করবে, চাপ দেবে, অর্থাৎ সংকুচিত হবে, যেটাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেসার। অর্থাৎ নিলয় এবার প্রেসার দিয়ে কি করবে, রক্তকে এই মহাধমনীতে পাঠিয়ে দেবে, যার মাধ্যমে আমাদের দেহের সমস্ত অংশে চলে আসবে। অর্থাৎ বাম নিলয় সেই প্রেসারটা ক্রিয়েট করবে, যেটাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেসার, যেটা আমরা ব্র্যাকিয়াল ধমনীতে স্পিগমোম্যানোমিটার যন্ত্র রেখে পরিমাপ করি। তাহলে আমরা যে রক্তচাপ পরিমাপ করছি, সিস্টোলিক চাপ হিসাবে যে চাপটাকে পরিমাপ করছি, সেটা কি নিলয়ের সংকোচনের জন্য যে চাপ, সেটাকেই বলা হচ্ছে সিস্টোলিক প্রেসার। এবার অপশানে দেওয়া ছিল ডান নিলয়, বাম নিলয়, এইভাবে আমরা ডান নিলয়েও কিন্তু সিস্টোলিক প্রেসার দিচ্ছে, কিন্তু ডান নিলয়ের চাপ তো আমরা পরিমাপ করতে পারছি না, কারণ ডান নিলয় কানেক্টেড হচ্ছে আমাদের ফুসফুসের সঙ্গে। তাই ডান নিলয়ের চাপ আমরা পরিমাপ করতে পারছি না, আমরা পাচ্ছি বাম নিলয়ের চাপ, কারণ ব্র্যাকিয়াল ধমনী আমাদের বাম নিলয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে গেছে বাম নিলয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট আমাদের দেখো কোশ্চেন দিয়েছে, একটি প্রোপেন অণুতে কতগুলি হাইড্রোজেন থাকে? তাহলে প্রোপেন অণুতে হাইড্রোজেন, প্রোপেন মানে কি অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংকেত। এবার প্রোপেন মানে কি, প্রোপ মানে হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে কত 3, তাহলে এখানে n এর জায়গায় যদি 3 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3 দুগুণে 6 + 2 = 8, সেই জন্য 8 হয়ে গেছে আমাদের সঠিক উত্তর। জৈব রসায়নের ক্লাসটা দেখে নাও, সেখানে খুব সহজেই বিষয়গুলো বোঝানো রয়েছে। নেক্সট কোশ্চেন দিচ্ছে, কোনো একটি উত্তল দর্পণে আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আসে তখন আপাতন কোণ কত হয়? গতকালকের ক্লাসেই করিয়েছি। তাহলে একটা প্রধান অক্ষ রয়েছে, একটা উত্তল লেন্স নিয়েছি, উত্তল লেন্সের যখন বলছে প্রধান অক্ষ বরাবর কোনো আসছে, তা প্রধান অক্ষ মানে কি, মেরু এবং আমাদের বক্রতা কেন্দ্র তাদের সংযোগকারী সরলরেখা, সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, আর প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আসার অর্থ সে হচ্ছে বক্রতা কেন্দ্রগামী। শিখিয়েছি বক্রতা কেন্দ্রগামী কোনো আলোক রশ্মি যদি আসে তাহলে সে যে পথে আসবে সেই পথেই ফিরে যাবে। তাই প্রধান অক্ষ বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সে প্রধান অক্ষ বরাবর ফিরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণের মান কত হবে, 0 ডিগ্রি হবে। এবার আমরা সেকেন্ড শিফটে চলে এসেছি, বলছে নিম্নলিখিত দর্পণগুলির মধ্যে কোনটি অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠন করবে? তাহলে অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠন করবে। প্রথমে আসি আমরা সমতল দর্পণে। বলো সমতল দর্পণের ক্ষেত্রে কি কেস ঘটে? এগুলোও কিন্তু গতকালকের ক্লাসে করানো হয়েছে। তো সমতল দর্পণের ক্ষেত্রে কি ঘটছে না, সমতল দর্পণ আমাদের যে প্রতিচ্ছবিটা গঠন করছে সেটা অবশ্যই সোজা প্রতিচ্ছবি গঠন করছে আমাদের, এবং সেটা অসৎ মানে ভার্চুয়াল, যেটাকে আমরা পর্দায় ধরতে পারছি না, তাই জন্য অসৎ বা ভার্চুয়াল প্রতিবিম্ব গঠন করছে কে, সমতল দর্পণ। নেক্সট আছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ সর্বদাই অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠন করে, তাই সমতল দর্পণ আর উত্তল দর্পণ তো কনফার্ম। এবার অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা স্পেশাল একটা কেস জানি, যে ফোকাস দূরত্ব থেকে যদি কম দূরত্বে বস্তুকে রাখা হয় সেক্ষেত্রে অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠিত হবে। তাই অবতল দর্পণও কিন্তু অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠন করে, তাই তিনটে অপশনই আমাদের সঠিক হয়ে যাবে। নেক্সট বলছে জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে কত তাপমাত্রার প্রয়োজন হয়? কোশ্চেনটা একটু ঘুরিয়েছে, আগে ছিল জিপসামকে হিট দিলে কি উৎপন্ন হয়,
খুব সম্ভবত 18 তারিখে এসেছিল। এবার বলেছে এটা উৎপাদনের জন্য কত তাপমাত্রার প্রয়োজন হয়, তাই মনে রাখবে এক্ষেত্রে 100°C টেম্পারেচারের প্রয়োজন হয়। নেক্সট বলছে 2AgCl থেকে 2Ag+Cl2 এই বিয়োজন বিক্রিয়াটি কোনটির কারণে ঘটে? কেমিক্যাল রিঅ্যাকশনের উপর ক্লাস করেছি, সেখানে ডিটেলসে এটা আলোচনা করা আছে। তাই 2AgCl থেকে 2Ag+Cl2 উৎপন্ন হয়, এটা সূর্যের আলোতে বিয়োজন ঘটে, অর্থাৎ AgCl কে যদি সূর্যের আলোয় ফেলে রাখা হয় তাহলে সেখান থেকে 2Ag+Cl উৎপন্ন হয়ে যাবে। নেক্সট হচ্ছে বলছে একটা 2500 ওয়াটের বাল্বকে 5 ঘন্টা জ্বালালে কত পরিমাণ শক্তি খরচ হবে, অর্থাৎ এনার্জি যে খরচ হবে সেটা সবসময় বের করতে গেলে কত ওয়াট বলেছে আমাদের 2500 এত ওয়াট ইন্টু কতক্ষণ জ্বলবে, 5 ঘন্টা জ্বলবে, টোটালটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ভাগ করে দিলাম, 25 দিয়ে 10 কে কাটলে পারে কত আসবে, 5 কে যদি 10 দিয়ে কাটি তাহলে 2 আসবে, 2 দিয়ে 25 কে কাটলে পারে আসবে 12.5 ইউনিট। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি যেটা আরেকটা ইউনিটে, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে অ্যারেনকাইমা কোন জীবদেহে পাওয়া যায়? তাহলে অ্যারেনকাইমা এটা একটা কি, এটা একটা কলা। ঠিক আছে, প্যারেনকাইমার একটা বিশেষ শ্রেণী বিভাগ হচ্ছে অ্যারেনকাইমা। উদ্ভিদের টিস্যু বলে একটা ক্লাস করানো আছে, সেই ক্লাসটা দেখে নাও, সেখানে সমস্ত উদ্ভিদ কলা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এই অ্যারেনকাইমা কোন জীবদেহে পাওয়া যায়? তো অবশ্যই এটা মনে রাখবে, অ্যারেনকাইমা কলা উদ্ভিদে পাওয়া যায়। এবার উদ্ভিদের মধ্যে কাদের পাওয়া যায় যদি বলে, তাহলে মনে রাখবে পদ্ম ফুলের যে কাণ্ড সেখানে কিন্তু অ্যারেনকাইমা পাওয়া যায়, কারণ অ্যারেনকাইমা কোষ এইগুলোকেই বলা হয় যে সমস্ত প্যারেনকাইমার মধ্যে দুটো কোষের মাঝখানে বায়ুপূর্ণ গহ্বর থাকে তাদেরকে অ্যারেনকাইমা বলে। এই পদ্ম ফুল, তারপরে হচ্ছে কচুরিপানা, ঠিক আছে, কচুরিপানা, ঠিক আছে, এরা কি হয় জলের মধ্যে যেহেতু ভেসে থাকে, এদের কাণ্ড যেহেতু জলের মধ্যে ভেসে থাকে, তাই ভেসে থাকার জন্য কি দরকার, বায়ুশূন্য স্থান দরকার। এই জন্য এদের যে কলা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অ্যারেনকাইমা, কারণ এর মধ্যে এয়ার দ্বারা পূর্ণ থাকে। নেক্সট বলছে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোনটি উপস্থিত ছিল না? তাহলে মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করছিলেন সেই সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি, এই কারণে মেন্ডেলিভের যে পর্যায় সারণী যেটা অরিজিনাল তাতে কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাসের জন্য স্থান ছিল না, তাই জন্য নিষ্ক্রিয় গ্যাস সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিতে Al2O3 থেকে অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে? যে নিচে যে ধাতুগুলো বলেছে এগুলোর মধ্যে কোনটি অ্যালুমিনিয়াম Al2O3 থেকে অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে? তাহলে অ্যালুমিনিয়ামের থেকে যার রিঅ্যাক্টিভিটি বেশি হবে সেই করতে পারবে। তো এখানে যে ধাতুগুলো বলা আছে তার মধ্যে একমাত্র Mg, যার রিঅ্যাক্টিভিটি অ্যালুমিনিয়ামের থেকে বেশি, সেই কারণের জন্য অ্যালুমিনিয়াম প্রতিস্থাপিত করতে পারবে কে, Mg। এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি? মনে রাখবে এক্স ক্রোমোজোমটা ওয়াই ক্রোমোজোমের থেকে একটু লম্বা হয়। নিম্নের কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? বলে ওখানে দেওয়া ছিল রেসপিরেশন দেওয়া ছিল, ফটোসিনথেসিস দেওয়া ছিল, ট্রান্সপিটেশন দেওয়া ছিল, এরকম ভাবে দেওয়া ছিল। তাহলে মনে রাখবে যে শ্বসন প্রক্রিয়ায় একমাত্র কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নেক্সট বলছে যে কোশ্চেন, সেটা বলছে ইথানলের সম্পূর্ণ জারণের ফলে কোনটি উৎপন্ন হবে? তাহলে ইথানলের জারণ বলেছে, ইথানল হচ্ছে C2H5OH। একে যদি জারিত করতে হয় এবং সম্পূর্ণ জারণ করতে গেলে পারে আমাদের একটা তীব্র জারক পদার্থ দিতে হবে, যেটা হচ্ছে KMnO4, একটা তীব্র জারক পদার্থ। এটা দিলে পারে সে C2H5OH কে কি করবে, ইথানোয়িক অ্যাসিডে ট্রান্সফার করে দেবে, তাহলে CH3CO আর হচ্ছে এদিকে H উৎপন্ন হবে। তাহলে এই যৌগটা আমাদের উৎপন্ন হবে, যেটাকে বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বা যাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি কোন যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারবে? তাহলে কপারকে সে প্রতিস্থাপিত করতে পারবে যার রিঅ্যাক্টিভিটি কপারের থেকে বেশি। তাহলে অপশনে ক্যালসিয়াম দেওয়া ছিল, সেই জন্য ক্যালসিয়াম সঠিক হয়ে গেছে। জিঙ্ক দেওয়া থাকলে জিঙ্কও করতে পারতো। একটি প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো প্রবেশ করলে তা 7টি বর্ণের আলোয় বিভাজিত হয়, এর মধ্যে কোন বর্ণের আলোর চ্যুতি সবচাইতে বেশি হবে? প্রিজম থেকে কিন্তু বেশ ভালোই কোশ্চেন আসা শুরু হয়েছে। এটা মনে করো একটা প্রিজম রয়েছে, প্রিজমে একটাই সাদা বর্ণের আলো এসে প্রবেশ করলো, সেটা এইভাবে গেল, গিয়ে কি হচ্ছে, সে এরকম ভাবে 7খানা বর্ণে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, 7খানা বর্ণে বিভক্ত হয়েছে, তার মধ্যে সব থেকে উপরে রেড থাকবে আর সব থেকে নিচে থাকবে ভায়োলেট। তাহলে ভায়োলেটের কি হচ্ছে, চ্যুতি সবচাইতে বেশি হচ্ছে, এই জন্য ভায়োলেট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট
নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মিশ্রণের ফলে অ্যামোনিয়া উৎপাদনের যে প্রক্রিয়া, কোন পদার্থটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? অর্থাৎ নাইট্রোজেন তার সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া NH3। ঠিক আছে, তো এখানে এই যে অ্যামোনিয়া উৎপাদনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হেবার প্রসেস। তো এই হেবার প্রসেসের মাধ্যমে যখন আমরা অ্যামোনিয়া উৎপাদন করছি, তখন এখানে বেশ কিছু পদার্থ দিতে হয়, না হলে বিক্রিয়াটা অ্যামোনিয়া উৎপাদন হওয়ার পর অ্যামোনিয়া আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ভেঙে যায়। সেই কারণের জন্য হেবার একটা নির্দিষ্ট রিয়াকশন কন্ডিশন তৈরি করেছিলেন, সেই জন্য এটাকে হেবার প্রসেস বলে, এবং এটাই হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের ইন্ডাস্ট্রিয়াল মেথড। তিনি কি করেছিলেন? আয়রন ক্যাটালিস্ট ব্যবহার করেছিলেন, একটা অনুঘটক হিসাবে তিনি আয়রন ব্যবহার করেছিলেন, এবং তার সঙ্গে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবহার করেন, এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে তিনি এই বিক্রিয়াটা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। এবং এই বিক্রিয়াটির জন্য আমাদের ভলিউম অনুপাতে 1:3 অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রয়োজন হয়। এটাই হচ্ছে হেবার প্রসেস, যে পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া উৎপাদন করতে পারি। বলছে একটি অবতল দর্পণে আপতিত রশ্মি মেরুতে আপতিত হয়, তবে প্রধান অক্ষের সঙ্গে আপতিত রশ্মির কোণকে আমরা কি বলবো? তাহলে একটা অবতল দর্পণ এঁকে ফেলি, অবতল দর্পণ এঁকে ফেলেছি। এবার বলছে অবতল দর্পণে একটা আলোক রশ্মি মেরুতে যদি আপতিত হয়, মেরু মানে কোনটা? এই যে এই জায়গাটাকে মেরু বলছি, অর্থাৎ মিড পয়েন্ট। গতকালকে ক্লাসে খুব ভালো করে দেখানো হয়েছে। এবার একটা আলোক রশ্মি এইভাবে এসে পড়লো মেরুতে, মেরুতে পড়ে সেই আলোক রশ্মি ঠিক এইভাবে বেরিয়ে যাবে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে এই বিন্দুতে প্রধান অক্ষ কিসের কাজ করছে? আমাদের যে অভিলম্ব, সেই অভিলম্বের কাজ করছে। তা অভিলম্বের সঙ্গে আপাতিত রাশির যে কোণ, তাকে কি বলে? আপাতন কোণ। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের আপাতন কোণ। এবার থার্ড শিফটের কোশ্চেন বলছে আধুনিক পর্যায় সারণীতে থাকা 118টি মৌলের মধ্যে পরীক্ষাগারে তৈরি করা মৌলের সংখ্যা কত? তাহলে 118 খানা মৌল আমাদের এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে 94টি মৌল যাদেরকে আমরা একদম প্রাকৃতিকভাবে পেয়ে থাকি। তাহলে মোট মৌল থেকে যদি প্রাকৃতিকভাবে পাওয়া মৌলের সংখ্যা বাদ দিই, তাহলে পড়ে থাকবে 24টি। আর এই 24টি মৌল আমরা কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি করেছি। নেক্সট বলছে কক কোষে কোন ধরনের তরল পাওয়া যায়? তাহলে কক কোষের মধ্যে যে তরল পাওয়া যায় সেটার নাম হচ্ছে সুবেরিন। নেক্সট বলছে কোন যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে কি বলা হয়? কিছুদিন আগেই করেছি রেডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ, সেখানে অবশ্যই এটা পড়ানো আছে, সেখানটা দেখে নেবে যে কোন যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। নেক্সট, কোন চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে রাখলে তা কোন অভিমুখে অবস্থান করবে? এটাও 23 আগস্টের শিফটের থেকে আসা একটা কোশ্চেন। তাহলে কোন চুম্বককে যদি মুক্তভাবে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটি নর্থ অ্যান্ড সাউথে অভিমুখে অবস্থান করবে। নেক্সট বলছে 2 ওহম এবং 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 5 ভোল্ট ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করি, তাহলে 4 ওহম রোধের ভিতর দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে? তাহলে এটা মনে করো 2 ওহম রোধ রয়েছে, এটা মনে করো 4 ওহম রোধ রয়েছে, আমরা সেটাকে 5 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে 4 ওহম রোধের ভিতর দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে আই সবসময়ের জন্য ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে কি? আই, অর্থাৎ তড়িৎ প্রবাহ প্রত্যেক রোধের ভিতর দিয়েই সমপরিমাণ হবে। তাহলে এখন আমাদের ক্যালকুলেট করতে হবে এই সার্কিটের ভিতর মোট কত পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাই জন্য আমাদের আগে মোট কতখানি রোধ কাজ করছে সেটা দেখতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 প্লাস R2 হবে। তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 4 = 6 ওহম আমাদের রোধ চলে আসলো। তাহলে রোধ যদি মোট 6 ওহম হয়, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ কত হচ্ছে? I = V/R। ভি এর মান কত? 5 ভোল্ট ব্যাটারি লাগিয়েছি, আর এটা হচ্ছে 6, তাহলে 5/6 এত অ্যাম্পিয়ার আসবে কি আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে এই 5/6 এই পরিমাণ তড়িৎ প্রবাহই আমাদের কি হবে? এই 4 ওহম রেজিস্ট্যান্স এবং 2 ওহম রেজিস্ট্যান্স দুটোর ভেতর দিয়ে যাবে সমপরিমাণে, অর্থাৎ
4 ওহম এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে সেটা 5/6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো? এবার এখানে যেহেতু একটু ডেটাতে প্রবলেম আছে হয়তো, সেই জন্য একটু এরকম ভাবে এসেছে। যদি হয়তো এখানে হয়তো 6 ওহম ছিল বা একটা 12 ভোল্ট ব্যাটারি ছিল, কি ছিল সঠিক জানা যায়নি, তাই জন্য আমি কোশ্চেনটাকে এইভাবে লিখে দিয়েছি। তাই এইভাবে যা উত্তর আসবে সেটাই আর কি নিও, নিজেরা বুঝে নাও তাহলেই হবে। বলছে C6H10 যৌগটিতে যৌগটি যে শ্রেণীতে অবস্থিত তার পরবর্তী যৌগ কোনটি? তাহলে বলতে চেয়েছে যে C6H10 এই যৌগটি যে সমগণীয় শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর পরবর্তী যৌগ কি হবে? তাহলে সমগণীয় শ্রেণীতে অবস্থান করলে তাদের মধ্যে গ্যাপ হয় CH2, ঠিক? এবার এটা যে শ্রেণীতে রয়েছে তার সাধারণ সংকেত কি? CnH কত আছে? এখানে 10 আছে, তার মানে 6 দুগুণে 12, 12 থেকে 2 বাদ যাচ্ছে, অর্থাৎ 2n-2, অর্থাৎ অ্যালকাইন শ্রেণীতে এটি অবস্থান করছে। তাহলে এটা যদি 6 কার্বন বিশিষ্ট হয়, পরের যৌগটা কি হবে? 7 কার্বন বিশিষ্ট যৌগ হবে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? 7 দুগুণে 14 থেকে 2 বাদ দিলে 12। তাহলে পরে যে যৌগটা হবে সেই যৌগটার সংকেত হবে C7H12। একটি দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? R=2f। প্রতিফলনের সূত্র কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়? তাহলে মনে রাখবে প্রতিফলনের সূত্র, অর্থাৎ যে কোনো দর্পণের ক্ষেত্রেই প্রতিফলনের সূত্র প্রযোজ্য হবে, সেটা উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক আর সমতল দর্পণ হোক, সব দর্পণের ক্ষেত্রেই প্রতিফলনের সূত্র কার্যকর হবে, অর্থাৎ এক্ষেত্রে সবগুলি সঠিক হবে। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কোনটি? রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3 10H2O, অর্থাৎ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম। রিজেনারেশন এন্ড রিপ্রোডাকশনের মধ্যে পার্থক্য কি? রিজেনারেশন হচ্ছে কি? একটা পদ্ধতি, যে পদ্ধতিটা কোথায় ঘটে? মনে করো আমাদের কোষ বিভাজনের কোষের মধ্যে ঘটতে পারে, যেমন আমাদের হাত কেটে গেল, কিছুদিন পর দেখা গেল সেই জায়গাটা আবার জোড়া লেগে গেল, তাহলে এখানে কি হলো? রিজেনারেশন হলো, অর্থাৎ ওই টিস্যুগুলো আবার নতুন করে গঠিত হলো। টিকটিকির ল্যাজ কেটে যায়, আবার কিছুদিন পর টিকটিকির ল্যাজ গঠিত হয়ে যায়, এটাও একটা রিজেনারেশনের কারণে হয়। এবং এই রিজেনারেশন পদ্ধতিতে বেশ কিছু জীব রয়েছে যারা কিনা, যেমন প্যারামেসিয়াম, এরা কি করে? এই রিজেনারেশন পদ্ধতিতে তাদের বংশ বিস্তারও করে থাকে। তো এটা হচ্ছে রিজেনারেশন পদ্ধতি। আর রিপ্রোডাকশন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে জীব একটা নতুন জীব তৈরি করতে পারে, সেটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। এটা দুরকম হতে পারে, সেক্সুয়াল হতে পারে, অ্যাসেক্সুয়াল হতে পারে। তো রিপ্রোডাকশন হচ্ছে একটা প্রজননের পদ্ধতি, বা রিপ্রোডাকশনকে আমরা বলছি প্রজনন, কিন্তু রিজেনারেশন একটা প্রজনন নয়। রিজেনারেশনের মাধ্যমে কিছু জীব আছে যারা প্রজনন করে পারে। নেক্সট বলছে কোষের কোথায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। স্পিরাকেল দিয়ে শ্বাস গ্রহণ করে কোন প্রাণী? তাহলে স্পিরাকল দিয়ে যারা শ্বাস গ্রহণ করে সেটা হচ্ছে আরশোলা। গোলীয় দর্পণের সূত্র ডাইরেক্ট জানতে চেয়েছিল, সেটা 1/v + 1/u = 1/f, যেখানে v হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, u হচ্ছে বস্তুর দূরত্ব আর f হচ্ছে ফোকাস দূরত্ব। নেক্সট বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে বা সর্বোচ্চ হবে? দিয়েছে ইথানল, মিথানল, প্রোপানল এন্ড বিউটানল। This is methanol. This is ethanol, CH2CH2OH, propanol, and this is butanol. সিম্পল অ্যালকোহলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এদের স্ফুটনাঙ্ক এদের এই চেনের ওপর নির্ভর করে, অর্থাৎ যার চেন যত বড় হবে সেটাকে ভাঙতে স্ফুটনাঙ্ক মানে কি? যৌগটাকে সম্পূর্ণ ভেঙে বাষ্পে পরিণত করা। অর্থাৎ এই যৌগগুলোকে তাদের কি করা হচ্ছে? এক একটা অণুকে আলাদা আলাদা করে দিচ্ছি, অর্থাৎ অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি, তখন তো সেটা গ্যাসে পরিণত হবে। লিকুইড স্টেট থেকে গ্যাসে যাওয়ার অর্থ কি? অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া। তাহলে মিথানলের অণু দেখো সব থেকে ছোট, CH3OH ছোট। আর যদি আমরা বিউটানলকে দেখি তাহলে একটা বেশ বড় চেন রয়েছে। তার মানে কি মিথানলের যে অণু সেটা তুলনায় ইথানলের যে
বিউটানলের যে অণুটা রয়েছে সে কি করবে, অনেক বেশি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে, অপশন বেশি, লম্বা চেন। অর্থাৎ একটা লিকুইড স্টেটে যখন বিউটানল রয়েছে তখন সেই বিউটানল গুলোকে ভেঙে অণুগুলোকে বেশি দূরে দূরে অবস্থান করাতে গেলে পারে, অর্থাৎ অণুগুলোকে তাদের আকর্ষণ থেকে দূরে সরাতে গেলে পারে অনেক বেশি হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে। কেন, দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যা অনেক বেশি, তাই অনেক বেশি হাইড্রোজেন বন্ধন করে অবস্থান করে, তাই এদের অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়াতে গেলে পারে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তার ফলে কি হবে, স্ফুটনাঙ্ক বাড়বে। আর মিথানলের ক্ষেত্রে কি হাইড্রোজেনের সংখ্যা কম, তাই হাইড্রোজেন বন্ধন কম গঠন করবে, সেই কারণের জন্য এদের কি হবে, স্ফুটনাঙ্ক কম হবে। দিস ইজ দি ফ্যাক্ট। তো আমরা এটা দিয়ে সহজে ভাবতে পারি যে CH2 সংখ্যা যে যত বাড়বে, অ্যালকোহলের ক্ষেত্রে CH2 সংখ্যা যত বাড়বে তাদের স্ফুটনাঙ্ক তত বাড়বে। দেখো মিথানল থেকে ইথানলে আসো, দেখো CH2 সংখ্যা একটা বেড়ে গেছে, তার মানে মিথানল থেকে ইথানলের স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। প্রোপানলে চলে আসো, আরো দুখানা বেড়েছে। বিউটানলে চলে আসো, তিনখানা CH2 গ্রুপ ঢুকেছে, তার ফলে কি হচ্ছে, যত বাড়ছে তত তাদের স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। এই কারণে বিউটানলের স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, সর্বোচ্চ হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসে এই পর্যন্তই কোশ্চেন ছিল। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আর সবশেষে একটাই কথা বলবো, যদি নতুন হয়ে থাকো এই ধরনের জেনারেল সায়েন্সের ক্লাস করার জন্য ফ্রি অফ কস্টে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এখানে প্রতিনিয়ত তোমরা জেনারেল সায়েন্সের ক্লাস সম্পূর্ণ এইভাবে হাই কোয়ালিটির ক্লাস করতে পারবে। সকলকে ধন্যবাদ।